স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। নিউজিল্যান্ড সিরিজ সামনে রেখে কন্ডিশনিং ক্যাম্প শুরু বাংলাদেশের। 4 এপ্রিল থেকে হবে স্কিল ট্রেনিং। ফিল্ডিংয়ে বিশেষ গুরুত্ব জেমস প্যামেন্টের। মোস্তাফিজের প্রথম ম্যাচেই মুগ্ধ পিএসএল। কাটার মাস্টারের কাছ থেকে পাকিস্তানি পেসারদের শিক্ষা নেয়ার পরামর্শ কিংবদন্তি রামিজ রাজার। বাংলাদেশে এসে সিরিজ খেলতে বিসিবিকে সবুজ সংকেত দিয়েছে বিসিসিআই, জানালেন আজমুল আবেদিন ফাহিম। নিউজিল্যান্ড সিরিজেই সাকিবকে পাওয়ার প্রত্যাশা। ঈদের ছুটি শেষে শুক্রবার থেকে শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প, যেখানে ওয়ানডে এবং টি-20-র সাথে টেস্ট ক্রিকেটাররাও অংশ নেবে। এক সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্পের পর হবে স্কিল ট্রেনিং। 6 ক্রিকেটারের পিএসএলে খেলার অভিজ্ঞতা ইতিবাচক হিসেবে দেখছেন মোহাম্মদ আশরাফুল। নিউজিল্যান্ড সিরিজ সাকিব আল হাসানকে পেলে খুশি হবেন টাইগারদের ব্যাটিং কোচ। ঈদের ছুটি এখনো শেষ হয়নি, অথচ মিরপুরের একাডেমি মাঠে সাইফ হাসান। পাকিস্তানের বিপক্ষে সিরিজটি ভালো যায়নি, ভুল ত্রুটি শুধরে ফর্মে ফেরার লড়াই বাংলাদেশ ওপেনারের। বাকি ক্রিকেটাররাও মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছেন, কারণ শুক্রবার থেকে শুরু হচ্ছে কন্ডিশনিং ক্যাম্প, যেখানে মূলত কাজ হবে ফিটনেস নিয়ে। ফিটনেস এবং ফিল্ডিং শুরু হচ্ছে 27 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত, তারপরে 3 তারিখ অফ, 4 তারিখ থেকে স্কিল শুরু হবে। টেস্ট এবং ওয়ানডে সব 2-3 ফরম্যাটের প্লেয়াররাই থাকবেন এই ট্রেনিংটাতে। তো কোচিং স্টাফরাও আমরা সবাই আছি। যদিও এই ক্যাম্পে থাকছেন না 6 ক্রিকেটার, মোস্তাফিজ, নাহিদ রানা, রিশাদরা পাকিস্তানে। এই ক্রিকেটারদের পিএসএল এ খেলা বাংলাদেশের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন টাইগারদের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। পিএসএলে কিন্তু 250 রানের খেলা হয়, ওই রানগুলো আবার চেজও হয়। তো এই ধরনের কন্ডিশনে তারা যদি খেলে আসে ভালো করে, আমাদের ক্রিকেটের জন্য ভালো। এই প্রথম আপনি যদি দেখেন যে আমরা এতগুলা প্লেয়ার একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টেতে খেলছেন, এর আগে কখনোই কিন্তু এতগুলা প্লেয়ার সুযোগ পায়নি। তো এটা একটা পজিটিভ দিক আমি মনে করি। নিউজিল্যান্ড সিরিজে সাকিব আল হাসান থাকছেন কিনা তা নির্ভর করছে সরকারের সবুজ সংকেতের উপর। তবে কোচ হিসেবে মিস্টার অলরাউন্ডারকে দলে পেতে উদ্গ্রীব মোহাম্মদ আশরাফুল। তো অবশ্যই সাকিবও আসলে এইভাবে আসবে না যে আমি আসবো আর ডাইরেক্ট খেলবো, প্রিপারেশন নিয়ে হয়তো বা খেলবেন। কিন্তু অবশ্যই সাকিবের মতন প্লেয়ার যদি টিমে থাকে, যে কোনো কোচের জন্য একটা আলাদা একটা বেনিফিট, কারণ সে 2টা কাজই করতে পারে। ওয়ার্কলোড ম্যানেজমেন্ট অনুসরণ করে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে পেস ইউনিটে পরিবর্তন আনতে পারে টিম ম্যানেজমেন্ট। তানজিদ তামিম এক পাশে থাকবেন, অন্য পাশে কে হবেন তার সঙ্গে। আলোচনায় সাইফ, লিটন, ইমনরা যারা খেলেছেন সাম্প্রতিক সময়ে, তবে তাদের চেয়ে এই পজিশনে এগিয়ে থাকবেন সৌম্য সরকার। সাম্প্রতিক পারফরমেন্স প্রমাণ করে এই পজিশনে অন্যদের চেয়ে ঢের এগিয়ে সৌম্য। কেন অন্যদের চেয়ে এগিয়ে থাকবেন সৌম্য, কেন তানজিদের সাথে তিনিই হবেন যোগ্য ওপেনার, তা নিয়ে থাকছে প্রতিবেদন। পাকিস্তান সিরিজের আগের সিরিজে ভালো করেছেন। উইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে খেলেন 90 ঊর্ধ্ব ইনিংস, কিন্তু এরপরেও অবিচার করা হয় সৌম্য সরকারের ওপর। যেই সৌম্যের ইনিংসের উপর ভর করে সিরিজ জয় করে বাংলাদেশ দল, তাকে বসিয়ে দেওয়া হয় এরপরের ম্যাচেই। এমনকি পুরো এক সিরিজেই তাকে দেওয়া হয়নি সুযোগ। তবে সবকিছুর প্রতিবাদ মুখে নয়, ব্যাটের জন্য জমিয়ে রাখেন সৌম্য। আর সেই প্রতিবাদটাই সৌম্য দিতে পারেন নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে। আগের সিরিজে সৌম্যের পরিবর্তে ওপেনিং করতে আসেন সাইফ হাসান। পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচে সাইফের নেই কোনো অর্ধশতক, 3 ম্যাচে করেন মাত্র 54 রান। ওডিআই ক্রিকেটে 9 ম্যাচ খেলে মাত্র 26 গড় সাইফের, স্ট্রাইক রেট 81। বিপরীতে এই ফরম্যাটে সাইফের চেয়ে ঢের এগিয়ে সৌম্য সরকার। শেষ 3 বছরে সৌম্যের গড় যথাক্রমে 57, 32 ও 35। সর্বশেষ বছরেও 4 ম্যাচে করেছেন 140 রান। তার আগের বছর করেছেন 9 ম্যাচে 257 রান। ওপেনার হিসেবে সৌম্য রান করতে পারেন, বড় রান করতে পারেন, আবার ভালো স্ট্রাইক রেটেও রান করতে জানেন। সৌম্য সরকার থাকলে আরও একদিকে উপকৃত হবে বাংলাদেশ দল। সৌম্য সরকার ন্যাচারাল স্ট্রোক মেকার, দ্রুত রান তুলতে পছন্দ করেন তিনি। এই কাজটা করতে পারেন বর্তমানে ওপেনার হিসেবে বিসিবির ভাবনায় থাকা তানজিদ হাসান তামিম। বর্তমানে বদলেছে আধুনিক ক্রিকেটের ধরন। অধিকাংশ দলের লক্ষ্য থাকে 350 থেকে 400 রানে, আর সেখানেই অ্যাটাকিং ক্রিকেটে বাংলাদেশের স্মারক হতে পারে সৌম্য তানজিদ জুটি, যেখানে এই দুজন শুরুতে ঝড়ো খেলে পাওয়ার প্লেতে কাজে লাগাতে পারবেন। একই সাথে দলের টেম্পোও করবেন নিয়ন্ত্রণ, যা 2027 বিশ্বকাপের প্ল্যানে উপকৃত করবে বাংলাদেশকে। প্রতিপক্ষ নিউজিল্যান্ডের বিপক্ষেও সাবলীল সৌম্য। সর্বশেষ সিরিজেই কিউইদের মাঠে খেলেছেন 150 ঊর্ধ্ব রানের ইনিংস। এর বাইরে তাদের বিপক্ষে 2 অর্ধশতক ও 1 শতক আছে সৌম্য সরকারের। সেই ফর্মটাকেই এই ব্যাটসম্যান চাইবেন টেনে নিয়ে যেতে। সব মিলিয়ে বাংলাদেশের জন্য নতুন দরজা খুলতে পারে সৌম্য তানজিদ জুটি, যেখানে তানজিদ হাসান তামিম সর্বশেষ সিরিজে ভালো খেলে জাতীয় দলে হয়েছে থিতু।
আর তার সাথে ফর্ম, স্ট্রাইক রেট ও ভবিষ্যৎ পরিকল্পনায় সৌম্য সরকার হবেন দারুণ এক অপশন। এবার দেখা যাক সঠিক পরিকল্পনাটা করতে পারে কিনা। 25-26-এর মোস্তাফিজই হচ্ছে মোস্তাফিজের প্রাইম টাইম। তার পেছনে দুইটা অন্যতম বড় কারণ আছে। এক নম্বর কারণটা হচ্ছে 2015-16 সালে মোস্তাফিজুর রহমানের কাটার বলতে তার অফ কাটারগুলোই ছিল। বর্তমান সময়ে মোস্তাফিজ যে এক ধরনের ফিজ স্পেশাল ডেলিভারি করেন, যেগুলোকে কমেন্টেটররা বলেন বাহাতি মুতাইয়া মুরালি ধরনের মতো বোলিং, এই ধরনের ফিজ স্পেশাল ডেলিভারি কবজি বাকিয়ে সেটা কিন্তু 2015-16 সালে মোস্তাফিজুর রহমান করতেন না, যেটা তিনি এখন করেন। এই টাইপের ফিজ স্পেশাল ডেলিভারিটা মূলত মোস্তাফিজ করতে পারেন তার পরিবর্তিত বোলিং অ্যাকশনের কারণে। যেই বোলিং অ্যাকশনটা পরিবর্তন করা হয়েছিল তার ইনজুরির ধকলটাকে সামলানোর জন্য, এবং সেই পরিবর্তনটা করেছিলেন প্রয়াত মাহবুব আলী জ্যাকি স্যার। আপনি খেয়াল করে দেখবেন আগে মোস্তাফিজুর রহমানের নন বোলিং আর্মটা ছিল টুয়ার্ডস দ্য ব্যাটার, বর্তমান সময়ে তার নন বোলিং আর্মটা টুয়ার্ডস হিজ শোল্ডার, এবং এই যে শোল্ডারের দিকে গ্যাদার পজিশনে একটা ফ্রন্ট আর্ম ডিলের কারণে মোস্তাফিজুর রহমান বর্তমান সময়ে তার কবজিটাকে বাকিয়ে মুতাইয়া মুরলী ধরনের মতো এই ধরনের ফিজ স্পেশাল ডেলিভারি করতে পারেন, যেটা তার আগের বোলিং অ্যাকশনে সম্ভব ছিল না। মাহবুব আলী জ্যাকি স্যার 2023 সালে অনফিল্ডের পর্দায় একটা ইন্টারভিউ দিয়েছিলেন। সেই ইন্টারভিউতে এই ব্যাপারটা নিয়ে তিনি বিস্তারিত বলেছিলেন। যদিও সে সময় তার ইন্টারভিউ যখন চলছিল আমি তখন আসলে রিয়েলাইজ করতে পারি নাই যে মোস্তাফিজুর রহমানের কত বড় পরিবর্তন, কত ইতিবাচক পরিবর্তন জ্যাকি স্যার আনতে যাচ্ছেন বা এনেছেন, কারণ তখনও মোস্তাফিজ সেই অ্যাকশনটাতে খুব বেশি ধাতস্থ হতে পারেন নাই। তবে 2024-25-এর পর থেকে মোস্তাফিজের যে একটা সাডেন চেঞ্জ আমরা দেখতে পেয়েছি, তার মানে জ্যাকি স্যার অ্যাকশন পরিবর্তন করে আসলে যে ব্যাপারগুলো নিয়ে কাজ করেছিলেন মোস্তাফিজের ধাতস্থ হতে সময় লেগেছিল, কিন্তু সেটার একটা চমৎকার প্রয়োগ কিন্তু আমরা 2024-এর পর থেকে দেখেছি। জ্যাকি স্যার আমাদের অনফিল্ডের পর্দায় কি বলেছিলেন সেই অংশটুকু একটু দেখে আসবো। নন বোলিং আর্ম দেখতেন আগে অনেক উপর থেকে আসতো, এখন এসে কি আমরা স্পিড ফ্যাক্টরে আর্ম স্পিড এবং আর্ম রোটেশন কোথা থেকে সে আরও বেশি ঘুরাইতে পারবে, কোন সিচুয়েশনে আনলে তাকে সে আরও সময়, আমরা তখন কি করি টাইম ফ্রেমে থেকে সময় বার করি। জি, তো সময় বার করতে গিয়ে আমরা কি বডির থেকেই কাজ করি। সো বডির কোন জায়গাটার থেকে আমরা কাজ করলে, কোন জায়গাটাতে লক করলে, কোন জায়গাটাতে হোল্ড করলে, কোন জায়গাটাতে পিঞ্চ করলে আমরা ওইটা তৈরি করতে পারবো, তখন আমরা এইগুলি বার করি। বার করলে দেখেন এখন দেখেন সে অত উঠায় না, নিচে থেকে বডির খুব কাছাকাছি থাকে, কিন্তু এখানে কিন্তু আপনার হোল্ড থাকে, জিনিসটা কিন্তু কুইক নেয় না। এখানে যখন সে একটু লক করে হোল্ড করা, এখান থেকে আমরা পাওয়ারটা নিই, তারপরে তার পাওয়ার নেই, সময়টা নেই, সে যখন দেখবেন এখন একদম অনেক ঘুরাইতে পারতেছে বল। জ্যাকি স্যারের কথাটার একটা এলাবোরেট ভার্সন যদি আমরা আনি, তাহলে যে বিষয়টা বোঝা যায় সেটা হচ্ছে মোস্তাফিজুর রহমান তার ক্যারিয়ারের ইনিশিয়াল স্টেজে যখন তার শোল্ডার ঠিক ছিল, তার কোনো ইনজুরি ছিল না, ওই সময়টাতে তার নন বোলিং আর্মটাকে রাখতেন ব্যাটারের দিকে। আপনি যদি চিন্তা করেন মোহাম্মদ আমির বা ট্রেন বোল্ট, তারাও কিন্তু নন বোলিং আর্মটা ব্যাটারের দিকেই রাখেন, এবং এই টাইপের বোলিং অ্যাকশনে আসলে একজন পেস বোলারের স্টক লেন্থটা থাকে একটু সামনের দিকে। আপনি খেয়াল করে দেখবেন 15-16 সালে মোস্তাফিজুর রহমানের স্টক লেন্থটা বা তিনি ম্যাক্সিমাম উইকেট কিন্তু জেনারেট করতেন সামনের লেন্থে বোলিং করেই, কিন্তু বর্তমান সময়ে মোস্তাফিজুর রহমানের স্টক লেন্থে কিন্তু পেছনের দিকে চলে গেছে। এবং ওই সময়টায় মোস্তাফিজুর রহমান যে ইনজুরি থেকে এসেছিলেন, ওই ইনজুরির পর তার স্টক লেন্থটা সামনের দিকে রাখাটা অনেক বেশি মাত্রায় রিস্কি হয়ে যাচ্ছিল, কারণ তার ক্যারিয়ারটাকে লম্বা করা যেত না। জ্যাকি স্যার মোস্তাফিজুর রহমানের ক্যারিয়ারটাকে লম্বা করার জন্য এবং তার আরও অনেক বেশি মাত্রায় এফেক্টিভিটি জেনারেট করার জন্যই কিন্তু তার বোলিং অ্যাকশনের পরিবর্তনটা করেছিলেন, এবং সেই পরিবর্তন অনুযায়ী মোস্তাফিজের নন বোলিং আর্মটাকে তিনি রাখতেন টুয়ার্ডস হিজ ওন শোল্ডার, অর্থাৎ আগে যেটা ছিল টুয়ার্ডস দ্য ব্যাটার, বর্তমান সময় বা জ্যাকি স্যার পরিবর্তন করে সেটাকে এনেছিলেন টুয়ার্ডস হিজ ওন শোল্ডার, এবং নিজের ওই শোল্ডারের দিকে তার এই নন বোলিং আর্মটা রাখা, এবং সেই সঙ্গে ফ্রন্ট আর্ম ডিলে অর্থাৎ বোলিং হ্যান্ডের ওই ডিলেটার কারণেই মোস্তাফিজ কিন্তু একটা এক্সট্রা বিট অফ টাইম জেনারেট করতে পারেন, যেটা জ্যাকি স্যার তার ইন্টারভিউতে বলছেন।